নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর ও প্রশ্নের মুখোমুখি আমরা দাঁড়িয়ে তা শুধুই ক্রিকেট বা আইপিএলের বিষয় নয়, তা সরাসরি ক্ষমতা, রাজনীতি, কূটনীতি এবং বাছাই করা নীরবতার প্রশ্ন। শাহরুখ খান, কলকাতা নাইট রাইডার্স এবং বিসিসিআই এই তিনটি নামকে কেন্দ্র করে যে ঘটনাপ্রবাহ সামনে এসেছে তা ভারতের গণতান্ত্রিক চরিত্র, ক্রীড়া প্রশাসনের স্বাধীনতা এবং সরকারের বিদেশ নীতিকে একসঙ্গে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। ঘটনার শুরুটা আপাতদৃষ্টিতে খুব সাধারণ। আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স তাদের দলে নিয়েছিল বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত, অভিজ্ঞ, কার্যকর এক বোলার। নিলামে প্রায় ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে তাকে দলে নেওয়া হয়। আইপিএল মানেই তো আন্তর্জাতিক প্রতিভার মেলবন্ধন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান সব দেশের খেলোয়াড় এখানে খেলে থাকেন। সুতরাং কাগজে কলমে এটা ছিল একেবারেই স্বাভাবিক সিদ্ধান্ত। কিন্তু এখানেই শুরু হয় চাপের রাজনীতি। বিজেপির একের পর এক নেতা, বর্তমান ও প্রাক্তন বিধায়ক প্রকাশ্যে আক্রমণ শুরু করেন। কটাক্ষের লক্ষ্য প্রথমে কেকেআর, তারপর সরাসরি শাহরুখ খান। অভিযোগ তোলা হয় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রেক্ষিতে কিভাবে একজন বাংলাদেশি খেলোয়াড়কে দলে নেওয়া যায়। আর এই অভিযোগের ভাষা, এই আক্রমণের স্তর তা ক্রমশ মধ্যযুগীয় রূপ নেয়। মীরা রাঠোর প্রকাশ্যে শাহরুখ খানের জিভের দাম ঘোষণা করেন। বিজেপির বিধায়ক নন্দকিশোর গুর্জর শাহরুখ খানকে জিহাদি বলে আখ্যায়িত করেন। এর আগেও সঙ্গীত সোমের মতো নেতা একই সুরে বিষ উগরে দিয়েছিলেন। প্রশ্নটা এখানেই, শাহরুখ খান ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা, আন্তর্জাতিক স্তরে ভারতের মুখ। তার বিরুদ্ধে এই ভাষা, এই হুমকি, এগুলো কি শুধুই ব্যক্তিগত মতামত, নাকি একটি পরিকল্পিত রাজনৈতিক আবহ তৈরির চেষ্টা? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সমস্ত প্রকাশ্য হুমকি ও ঘৃণাভাষার বিরুদ্ধে রাষ্ট্র কোথায়? চাপ বাড়তে থাকে, আর সেই চাপের মুখে বিসিসিআই নড়ে চড়ে বসে। কেকেআর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়, বলা যায় প্রেশার তৈরি হয়, এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় মুস্তাফিজুর রহমান আর খেলতে পারবেন না। কেকেআর তাকে রিলিজ করে। এখান পর্যন্ত ঘটনা অনেকেই বলবেন বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজির নিজস্ব সিদ্ধান্ত, এতে আপত্তির কি আছে? কিন্তু একজন সাংবাদিক হিসেবে প্রশ্ন তোলা এখানেই শুরু। কারণ বিসিসিআই কি সত্যিই স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নিল, নাকি রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করল? যদি রাজনৈতিক চাপেই এই সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে বিসিসিআই কি ক্রীড়া সংস্থা, নাকি কার্যত একটি রাজনৈতিক হাতিয়ার? আরও গভীরে গেলে দ্বিচারিতার প্রশ্ন আরও স্পষ্ট হয়। ২০২৫ সালে ভারত পাকিস্তানের মধ্যে অপারেশন সিন্ধুরের মতো সামরিক উত্তেজনার পরও ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হয়নি। কেন? কারণ সেখান থেকে বিপুল রেভিনিউ আসে। স্পন্সর, সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, অর্থনীতির বিশাল হিসেব। তখন সঙ্গীত সোম, নন্দকিশোর গুর্জর বা মীরা রাঠোররা কোথায় ছিলেন? তখন কেন পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি ওঠেনি? তাহলে কি দেশপ্রেমের সংজ্ঞা বদলে যায় টাকার অঙ্ক দেখে? এখন প্রশ্ন ওঠে, যদি বাংলাদেশি খেলোয়াড় আইপিএল খেলতে না পারেন, তাহলে সামনের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারতে ঢুকতে দেওয়া হবে কেন? বিসিসিআই কি সেই সিদ্ধান্ত নেবে, নাকি এখানে আবার ভিন্ন মাপকাঠি চলবে? যদি যুক্তি হয় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কারণে এই সিদ্ধান্ত, তাহলে সেটার ধারাবাহিকতা কোথায়? পুরো দলকে ব্যান করা হবে কি, নাকি শুধু একটি ফ্র্যাঞ্চাইজিকে রাজনৈতিক বলি দেওয়াই যথেষ্ট? আরও একটি গুরুত্বপূর্ণ দিক আছে। কলকাতা নাইট রাইডার্সের মালিকানা শুধু শাহরুখ খানের নয়, তার সঙ্গে আছেন জুহি চাওলা ও তার স্বামী। কিন্তু আক্রমণ হচ্ছে শুধু শাহরুখ খানকে লক্ষ্য করে। কেন? জুহি চাওলা তো একই ফ্র্যাঞ্চাইজির মালিক, তিনিও সিদ্ধান্তের অংশ। তাহলে তার বিরুদ্ধে কেন কোনো কটাক্ষ নেই? উত্তরটা স্পষ্ট, নাম খান, পরিচয় সংখ্যালঘু। এখানে ক্রিকেট নয়, এখানে পরিচয়ের রাজনীতি। এখন আসি আরও গভীর এক স্তরে। এই পুরো ঘটনাপ্রবাহ কি ভারতের বিদেশ নীতিকেও প্রশ্নের মুখে ফেলছে না? এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে ভারতের কূটনৈতিক তৎপরতা অত্যন্ত সংবেদনশীল। তারেক রহমান, বিএনপির নেতা, খালেদা জিয়ার পুত্র, দীর্ঘদিন পর বাংলাদেশে ফিরেছেন। নির্বাচন সামনে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, প্রধানমন্ত্রীর লেখা চিঠি পৌঁছে দিয়েছেন। সেই চিঠিতে খালেদা জিয়ার স্মৃতিচারণা, দ্বিপাক্ষিক সম্পর্কের ইঙ্গিত সবই আছে।
একই সঙ্গে শেখ হাসিনাও এখনও ভারতে অবস্থান করছেন, অর্থাৎ ভারত সরকার স্পষ্টভাবে বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখার পথে হাঁটছে। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, বিজেপির কিছু নেতা যেভাবে শাহরুখ খানকে আক্রমণ করছেন, বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে বিষ ছড়াচ্ছেন, তারা আদতে মোদী সরকারের বিদেশ নীতির বিরোধিতা করছেন না? একদিকে কূটনৈতিক স্তরে সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা, অন্যদিকে ঘরোয়া রাজনীতিতে সেই দেশকে নিশানা করে ঘৃণার রাজনীতি। এই দ্বিচারিতা কি ভারতের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে না? বিসিসিআই এর সিদ্ধান্ত হয়তো একটি খেলোয়াড়কে সরিয়ে দিতে পেরেছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই সিদ্ধান্ত কি ভবিষ্যতে একইভাবে কার্যকর হবে, নাকি এটি ছিল পরিস্থিতিগত বলি? আজ মুস্তাফিজুর রহমান, কাল কি অন্য কেউ? আর এই পুরো প্রক্রিয়ায় রাষ্ট্র কি তার নাগরিক শাহরুখ খানকে রক্ষা করতে পেরেছে? একজন ভারতীয় নাগরিককে প্রকাশ্যে হুমকি দেওয়া হলো, তার বিরুদ্ধে ঘৃণা ভাষা ব্যবহার হলো, কিন্তু শাস্তি কোথায়? এই প্রশ্নগুলোই আজ নেট দুনিয়ায় ঘুরছে মানুষের মুখে মুখে। এটা ক্রিকেটের গল্প নয়, এটা ক্ষমতার মুখোশ খোলার গল্প। এটা দেখিয়ে দেয় কোন ইস্যুতে আওয়াজ তোলা হবে, কোন ইস্যুতে নীরব থাকা হবে, সেটা ঠিক করে দেয় রাজনৈতিক সুবিধা। বন্ধুরা, আপনারা কি মনে করেন, বিসিসিআই কি স্বাধীন? এই সিদ্ধান্ত কি ন্যায্যসঙ্গত, নাকি এটি আরও বড় এক দ্বিচারিতার অংশ? জবাব দেবেন আপনারা নিচে কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।